বাংলাদেশ যেন এইটা মনে রাখে যে আমাদের বিরুদ্ধে যারা আজকে এই ভয়ঙ্কর এই নৃশংসতা চালিয়েছে, we will not spare any. আমি শুধু আজকে এত দূর থেকে আমি এই সাদ্দামের ওয়াইফ এবং বাচ্চার এই শরীর ছুঁয়ে একটা শপথ করলাম, এইটার শেষ দেখব, এইটার প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত নিজেকে কোনোদিন মনে করবো না আমি মানুষ হতে পেরেছি। যেই দিন প্রতিশোধ নিব, ওদের কবর যেদিন ছুতে পারবো সামনে গিয়ে, যে বোন রে, আর ওই বাচ্চাটাকে বলতে পারবো যে বাবা এই শোধ নিয়েছি, সেই দিন মনে করব আমার এই জীবন সার্থক হয়েছে। তোফাজ্জল, মাসুদ প্রত্যেকের কবর ধরে, প্রত্যেকের শরীর ছুঁয়ে আজকে যদি কোনো সন্তান মনে করে যে রাজনীতিতে ছেড়ে দেবে, বা 1 মাস আগে, 2 মাস আগে, 1 বছর আগে সিদ্ধান্ত নিয়েছে, ফিরে আসুন। এই প্রতিশোধ নেওয়ার পর আপনি রাজনীতি ছেড়ে দিয়েন। সাদ্দামের পরিবারের উপরে ঘটে যাওয়া এই ঘটনায় একদম কি বলে যে সেই আসিফ নজরুল থেকে শুরু করে বাগেরহাটের জেলা প্রশাসক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের একটা ব্যাপার আজকে থেকে মাথায় রাখা জরুরি। বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগের বা যুবলীগ যাই বলি, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সর্বশেষ একটা কর্মী বেঁচে থাকা পর্যন্ত আপনার পরিবার, আপনার সর্বশেষ মানুষটা পর্যন্ত জীবন ঝুঁকির মধ্যে থাকবে এখন থেকে। সাদ্দামের পরিবার, সাদ্দামের সংগঠন, সাদ্দামের যে সহযোদ্ধারা রয়েছে, তারা অদূর ভবিষ্যতে সাদ্দামের পরিবারের উপর এই ঘটনার প্রেক্ষিতে যে কোনো মানে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে, সেটা পৃথিবীর সবচেয়ে মর্মান্তিক হোক, সবচেয়ে নৃশংস হোক, সবচাইতে বিচার বহির্ভূত হোক, সেখানে শতভাগ শর্তহীন সমর্থন আগাম দিয়ে রাখলাম এবং আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবো পাশে থাকবার। যদি নাও পারি, সমর্থন জারি থাকবে। এটার জন্য পৃথিবীর সবচেয়ে নৃশংসতম প্রতিশোধ নেওয়া হোক, সেখানে আমাদের সমর্থন থাকবে, কোনো প্রশ্ন থাকবে না। তখন কোনো সুশীলদের চেহারা দেখতে চাই না। আজকে জাস্ট লিখে রাখেন বাংলাদেশে কারা কারা মানবাধিকার কর্মী, কারা আজকে কি বলেছে। ফেসবুক প্রত্যেকের আজকে চিহ্নিত যেই যারা আছে, তাদের প্রত্যেকের ফেসবুক, তাদের প্রত্যেকের স্টেটমেন্ট, প্রত্যেকটা লিখে রাখেন। আজকে কাদের কি ভূমিকা ছিল, সেই দিন আমরা প্রশ্ন করব। আমার এই চোখের পানি বা আমাদের এই সামগ্রিক চোখের পানি, এগুলোর একটাও বৃথা যাবে না। এবং তার নামে একটা মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করা, এবং এই সবগুলোর পেছনে হচ্ছে আসিফ নজরুল, এই যে উন্মাদ, এই পাকিস্তানপন্থী হায়নার বাচ্চা, যে দীর্ঘকাল ক্ষমতার লোভে ঘুরে বেরিয়েছে এদিকে সেদিকে। আওয়ামী লীগের সময় বিভিন্ন ভাবে সে আওয়ামী লীগের পা চেটেছে নেড়ি কুকুরের মতো। সেই আসিফ নজরুল হচ্ছে মূলত বাংলাদেশের ছাত্রলীগের কোনো কর্মী, যাতে হচ্ছে প্যারোলেও কোনোভাবে মুক্তি না পায়, তার পরিবারের লোকজন বেঁচে থাকুক অথবা মরে যাক, কিছু যায় আসে না। প্যারোলে কাউকে মানে 1 ঘন্টার জন্য মুক্তি দেওয়া যাবে না, পাশাপাশি কাউকে জামিন দেওয়া যাবে না। আসিফ নজরুল এটা প্রকাশ্যে সংবাদ সম্মেলনেই বলেছিল যে কার যাতে জামিন না হয় সেটা সে ব্যক্তিগতভাবে দেখবে, কারণ তার শিবিরের যে কি বলে টোকাইগুলো রয়েছে এনসিপির, সেই টোকাইয়ের বাচ্চারা দাবি করেছিল। তো আজকে ছাত্রলীগের প্রত্যেকটা হত্যাকাণ্ডের পেছনে আসিফ নজরুল দায়ী। তো এই লোকটার হাতে বাংলাদেশের আইন মানে আপনি কিভাবে আসলে নিরাপদ মনে করতে পারেন, যে লোক তার আইনের পুরোটা অপব্যবহার করতে শুধু আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নিধনের জন্য? নিরাপদের রাসেল, এখানে নিরাপদের তো ব্যাপার আসেই না। এবং আপনাকে আমি আরেকটা জিনিস একটু মানে এক্সট্রা বলি, এটার সাথে মনে করিয়ে দেই যে মাসখানিকও মনে হয়নি, এক পুলিশের এক লোক বলছে, এটা মনে হয় জাহাঙ্গীরই বলেছে, যে মামলা না থাকলেও গ্রেফতার করার জন্য, মানে ছাত্রলীগ আওয়ামী লীগের কেউ দেখলেই যাতে গ্রেফতার হয়, ওটার মামলার কোনো প্রয়োজন নাই। ওই পুলিশ অফিসারটা বলছিল যে মামলা ছাড়া কিভাবে স্যার গ্রেফতার করবো, এই ধরনের কথাবার্তা যখন হচ্ছিল, তখন বলেছে যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, অর্থাৎ আওয়ামী লীগ সম্পর্কিত কেউ থাকলেও তার আপনার এইটার দরকার নাই। ফলে আপনি যে নিরাপত্তার কথা বলছেন, সেটা তো খুবই মানে আমার কাছে মনে হচ্ছে আপনি এটা কি বললেন, মানে নিরাপত্তার জায়গাটা কোত্থেকে আসবে? মানে আসিফ নজরুলের মতো একটা লোক, আপনি যদি আসিফ নজরুলকে তুলনা করতে হয়, তাকে একসময় আমি তুলনা করতাম গিরগিটির সাথে। এই কারণে গিরগিটির সাথে তুলনা করতাম যে তার রং কিভাবে দশকের সময় প্রতি দশকে পাল্টেছে। আপনি জানেন যে একসময় সে বিচিত্রাতে সাংবাদিকতা করতো, আমাদের শহীদ জননী জাহানারা ইমামের একটি সাক্ষাৎকার নিতে গিয়ে তাকে মা ডাকে, তারপরে শহীদ জননী তাকে একটা স্পেস দেয়, এক্সেস দেয়,
সে ঘাতক দালাল নির্মূল কমিটিতে এসে কিভাবে শারিয়ার কবির, মুনতাসির মামুন, আব্দুল মান্নান চৌধুরী সহ বিভিন্ন যে সেই সময়ের যারা ব্যক্তিবর্গ আছে তাদেরকে ঠেলে কিভাবে জাহানারা ইমাম, শহীদ জননী জাহানারা ইমাম তার কাছে জায়গা করে নেয়। আপনারা এটাও জানেন যে জাহানারা ইমামের সাথে সে প্রতারণা করে কিভাবে যে রাজাকারদের রাজাকারদের সম্পর্কে প্রতিবেদন, তারপরে হচ্ছে যে বিচার নিয়ে নানান ধরনের দায়িত্ব তাকে দেওয়া হয়, এগুলো সে কিছুই না করে কিভাবে সেই সময় এরশাদুল বারী ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভিসি, তার হাত পা ধরে কিভাবে সে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে লন্ডনে যায় এবং লন্ডনে গিয়ে সেখানে সে পিএইচডির কথা বলে লন্ডনে যায়, এবং আপনারা এগুলো সবই জানেন। এরপরে আপনি জানেন যে 2010 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ যখন নির্বাচনে জয়লাভ করে এবং সরকার গঠন করে, তারপর থেকে সে কিভাবে টকশোতে এসে কি বলছে না বলছে এবং শেষ দিন পর্যন্ত সে কিভাবে আপনার গুজব ছড়িয়ে গেছে নানান ভাবে, তাকে কিন্তু আওয়ামী লীগ কখনো কিছু বলেনি। সুতরাং এই লোকটি যে কোনোদিন বাংলাদেশের এত ক্ষতি করবে, এত ভয়ঙ্কর জায়গাতে চলে যাবে, এটা না আমরা সত্যিকার অর্থে ওই অর্থে বুঝিনি। বলে না যে যদি বুঝতাম তাহলে তো ব্যবস্থা আগেই নিতাম। আমাদের লুঙ্গির তলে আপনার SM ফরহাদ, সাদিক কায়ুমের মতো লোকেরা ছিল, আমরা চিনতে পারিনি। আমাদের আশেপাশে এই যে যেমন ধরেন বাঁধন, আজমেরি হক বাঁধন আজকে প্রকাশ্য টিভিতে বলছে যে আমি আওয়ামী লীগকে ব্যবহার করেছি। সত্যি কথা বলছি, আওয়ামী লীগকে ব্যবহার করেছি। আজকে এগুলো শুনছি। আপনার মোস্তফা সরওয়ার ফারুকী, এই সরওয়ার ফারুকীর ডুব যখন নিষিদ্ধ হয় তখন আমি মেহের আফরোজ শাওনের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। শাওন আপার সাথে কথা বলে শাওন আপাকে আমি বলেছি যে আপা এইটা মনে হয় আপনি একটু রিজিড না হলেও পারেন। নানান ভাবে চেষ্টা করেছি, তদবির করেছি যে যাতে তার মুভিটা রিলিজ পায়। যেই ঘটনাটা আমাদের দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এই যে বছরের পর বছর আমাদের লুঙ্গির তলাতে আমাদের আশেপাশে আওয়ামী লীগ সেজে বিভিন্ন জায়গাতে এসেছে, আমরা সত্যি কথা বলেন তো যে এই ছাত্রলীগকে আমি সমালোচনা করেছি তো খুব বাজে ভাষাতে সমালোচনা করেছি। কি শাস্তি দিবেন এটা আমাকে? আপনি এটার জন্য কি শাস্তি দিবেন? আজকে যখন এগুলা দেখি তখন মনে হয় যে হ্যাঁ, এটা চিন্তা করেছি যে দলের ভালোর জন্য বলছি। এখন মনে হচ্ছে যে আমরাও কি এই পুরো প্রক্রিয়াতে এই রাজাকারের বাচ্চাদের একটা সহায়ক বাহিনী হিসেবে আমরাও কি ওই আলবদর বাহিনী হিসেবে ছিলাম? এখন খালি নিজের দিকে তাকাই আর এগুলো মনে হয় যে আমরা এই সংগঠনকে, এই ছাত্রলীগের ছেলেপেলেদেরকে ওই কাঁধের মধ্যে গিয়ে বাবারে কি সমস্যা, বা ওদের সাথে আমরা কোনোদিন ডায়লগ না দিয়ে কথা না বলে তাদেরকেও তো আমরা নানান ভাবে সুশীল সেজে বিতর্কিত করেছিলাম। আজকে এগুলোর জন্য প্রচন্ড আফসোস লাগে, বুঝছেন আসেল ভাই? আপনার মনে আছে, আপনারও খুবই কাছের লোক, আপনি চেনেন ওই মেয়েটার নাম কি, ওই যে হন্তদন্ত হয়ে বলেছিল আওয়ামী লীগের অফিসে ধর্ষণ হচ্ছে, কি নাম যেন ওই গাদিটার নাম, ওই মেয়েটার নাম নওশাবা। আমার খালি আজকে এরা যখন কেঁদে বলতো ভাইয়া জানেন আমি কত কষ্টে আছি মেয়েটাকে নিয়ে, তারপরে আমার মনে পড়ে যে জান্নাতুন নাইম প্রীতি, এই মেয়েটা যখন বিপদে পড়লো রাজশাহীতে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যে মেয়েটা যাতে ভালো থাকে। আমি বিভিন্ন, এমনকি তার বিরুদ্ধে যে মামলা হয়েছে আমি এই চেষ্টা করেছি যে থাক মামলাটা না হোক, ও বুঝিয়েছি, এবং সে যাতে ফ্রান্সে যেতে পারে সেটার জন্য ব্যক্তিগতভাবে আমি রেফারেন্স লিখেছি। আমার চিন্তাটা কি ছিল জানেন? যে এই মানুষগুলো মুক্তিযুদ্ধের পক্ষে, এদের বিরুদ্ধে এমন হলে এদেরকে ভালো রাখা আমাদের জন্য জরুরি। বিশ্বাস করেন, একেবারে বোনাফাইড, একেবারে সরল বিশ্বাসে আমি অনেকগুলো মানুষকে প্রমোট করেছি। আরিফ রহমান, কে জানতো এটা একটা আস্ত রাজাকারের বাচ্চা? কে জানতো? আজকে প্রত্যেকটা মানুষ কিরকম ধোকা দিয়েছে। আপনার তো মনে আছে এই আরিফ রহমানকে যখন অমির রহমান পিয়াল ভাই ওনারা বলতো যে এটা একটা শিবির, তখন পিয়াল ভাইদের কথা শুনে কষ্ট পেতাম যে কি বলে। এখন তো ওনাদের কথাই প্রমাণিত হয়েছে। আজকে আমাদের ছাত্রলীগের ছেলেদেরকে আমরা প্রমোট করিনি, আমাদের ছেলেরা আজকে জেলে পচে মরছে। আমি লজ্জিত, আমি দুঃখিত, আমি কষ্টে জর্জরিত যে আমাদের মেধাটা তো এদের পক্ষে কাজে লাগাতে পারতাম। আজকে আমরা এদেরকে দেখি আর মনে হয় যে জেসাস ক্রাইস্টের মতো এদেরকে আমরা ক্রুশবিদ্ধ করেছি। আজকে সাদ্দামের এই কাহিনী আমার জন্য তো ট্রমাটাইজ, আমার জন্য তো ভয়ঙ্কর রকমের এক ডিপ্রেসিং একটা ঘটনা। আমি জানি না এটা থেকে কিভাবে উত্তরণ হব আমাদের, আই ডোন্ট নো। আপনার যে অনুজ ছাত্রলীগের কর্মীরা রয়েছে, আজকে শুধু স্পেসিফিকভাবে ছাত্রলীগের কর্মীদের জন্যই একটু আপনার পক্ষ থেকে কিছু কি বলতে চান? আমি এখন আসলে শঙ্কা বোধ করি জিনু ভাই যে আজকে হয়তো আপনার এই কথাটুকু যেই কয়েকজন শুনবে
হয়তো আগামী লাইভে আপনি তার মধ্যে থেকে 5 জনকে পাবেন না, হয়তো 5 জন মারা গেছে, যারা আজকে লাইভটা দেখতেছে ছাত্রলীগের কর্মীরা, তাদের মধ্যে কেউ থাকবে না আগামী লাইভে। এই পর্যায়ে দাঁড়িয়ে ছাত্রলীগের কর্মীদের আপনার কি বলার আছে? আমি কোনোদিন ছাত্রলীগের রাজনীতি করিনি। বাংলাদেশ আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনে আমার কোনো পদ পদবি নাই। কিন্তু যেহেতু আমার বাবা বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য, পারিবারিক ভাবে বড় হয়েছি আওয়ামী লীগের পরিবেশে, আওয়ামী লীগের একটা পরিবারে বড় হয়েছি, ফলে এই দলটা ছিল আমাদের অনেকটা নিঃশ্বাসের মতো একটা জায়গা। মানে আমরা আমাদের জ্ঞাতি গোষ্ঠী সবাই জানে যে উকিল সাহেব হচ্ছে অন্ধ আওয়ামী লীগার। আমরা বড় হয়েছি আসলে এই পরিবেশেই। কিন্তু মাসুদের ঘটনাটা আমার জীবনে আমাকে প্রথমবারের মতো, মাসুদ এবং তোফাজ্জল এই দুটো ঘটনা আমাকে ভয়ঙ্কর ভাবে ছুঁয়ে গিয়েছিল। বিশেষ করে যখন মাসুদকে মেরে ফেলা হয়, মাসুদ মৃত্যুর আগে বলেছিল আমার একটু পানি দেন ভাই। পানির বদলে তার সামনে মাইক্রোফোন ধরা হয়েছিল কি হয়েছে এটা জানার জন্য। সালাউদ্দিন আম্মার যখন খুব গর্ব করে এগুলো বলছিল, এবং আজকেও যখন সালাউদ্দিন আম্মার নিজে শিক্ষকদের পদত্যাগপত্র নিজে লেখে এনে সে স্বাক্ষর করায়, আমি খালি তাকিয়ে তাকিয়ে বাংলাদেশকে দেখেছি। তোফাজ্জলকে বলেছিল, তোফাজ্জল খাওয়া কেমন লাগে? আরে পাগল ছেলেটা, বুঝতেই পারেনি তাকে একটু পরে মেরে ফেলা হবে। আমি খুব বেশি কিছু আপনাকে বলবো না, যা করার করে দেখাবো। আমি আজকে আপনার এই লাইভেও আমি কিচ্ছু বলতে আসবো না, শুধু আমি আপনাকে শামসুর রহমানের একটা কবিতা আবৃত্তি করে আমি আমার বক্তব্য শেষ করব। যারা বোঝার তারা বুঝবেন, যারা না বোঝার তারা বোঝার চেষ্টা করবেন। আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণ পক্ষ দিয়েছিল সেটে, মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদেরই আপন জনের লাশ, দগ্ধ রক্তাপ্লুত যারা গণহত্যা করেছে শহরে, গ্রামে, টিলায়, নদীতে, খেতে ও খামারে, আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক পশু সেই সব পশুদের। ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমেষে ঝাঁ ঝাঁ বুলেটের বৃষ্টি ঝরালেই সব চুকে বুকে যাবে, আমি তা মানি না। হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে, মাঠে, ক্যাম্পাসে, বাজারে বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বিভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে, আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না কামনা। আমাকে করেছে বাধ্য যারা আমার জনক জননীর রক্তে পা ডুবিয়ে দ্রুত সিঁড়ি ভেঙে যেতে, ভাসতে নদীতে আর বন বাদারে শয্যা পেতে নিতে। অভিশাপ দিচ্ছি আমি সেই সব দজ্জালদের, অভিশাপ দিচ্ছি ওরা চিরদিন বিদীর্ণ গলায় নিয়ত ব্যারাক বয়ে গলিত নাছর মৃতদেহ। অভিশাপ দিচ্ছি প্রত্যহ দিনের শেষে ওরা হাঁটু মুড়ে এক টুকরো শুকনো রুটি চাইবে ব্যাকুল, কিন্তু রুটি প্রসারিত থাবা থেকে রইবে 10 হাত দূরে সর্বদাই। অভিশাপ দিচ্ছি ওদের তৃষ্ণায় পানপাত্র প্রতিবার কানায় কানায় রক্তে উঠবে ভরে, যে রক্ত বাংলায় বইয়ে দিয়েছে ওরা হিংস্র জোয়ারের মতো। অভিশাপ দিচ্ছি আকণ্ঠ বিষ্ঠায় ডুবে ওরা অধীর চাইবে ত্রাণ, অথচ তাদের দিকে কেউ দেবে না কখনো চলে এক খণ্ড দড়ি। আমি শামসুর রহমানের মতো অভিশাপ দিব না। আমার বুকের ভেতর দগদগে আগুন, আমার বুকের ভেতর দাউ দাউ করে জ্বলছে এক আশ্চর্য আগুন। একদিন এই আগুন কোথায়, কাকে, কতটা, ঠিক কোন পর্যন্ত পোড়াবে আমি জানি না। আজকে লক্ষ লক্ষ ছাত্রলীগের শরীর পুড়ছে, মন পুড়ছে। আমি আজকে শেষ কথাটা বলার জন্য একটুকু শুধু অনুরোধ করব যে ছাত্রলীগের যেই ছেলেটি আজকে থেকে 50 বছর আগে, আজকে যিনি প্রৌঢ়, আজকে যার বয়স অনেক বেশি কিন্তু একদিন ছাত্রলীগ করতেন, কিংবা যিনি আজকে একদম নবীন ছাত্রলীগ, যিনি পণ করেছেন যে না এই রাজনীতিটা থাকবেন না, কিংবা যিনি পণ করেছেন যে এর শেষ দেখে ছাড়বেন, আমি প্রত্যেকটি ছাত্রলীগের কর্মীকে আজকে নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে শপথ করতে বলি এবং বলি, সিম্পলি প্রতিশোধের শপথ নিন এবং একত্রিত হন এবং ভাবুন এদেরকে এই বাংলার মাটি থেকে কিভাবে চিরতরে উপড়ে ফেলা যায়। কোনো অভিমান না, কোনো বিষণ্ণতা না, কিচ্ছু না, সিম্পলি ক্রোধ এবং প্রতিশোধের আগুন যারা প্রত্যেকের গায়ে জ্বলে।
একেবারে নিজুম ভাই, এই একই মানে কি বলে অভিব্যক্তি আমাদের সবারই, এই একই স্বপ্ন আমাদের সবারই, যেই জন্য আমাদের লড়াই করা। এবং সময় সবচেয়ে বড় জাদুকর।